Write a program in C to count the unique numbers of an array. এই প্রোগ্রামটি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারছি যে ইউনিক নাম্বারস কাউন্ট করতে হবে। যদি আমরা ইউনিক নাম্বার কাউন্ট করতে পারি তাহলে আমরা বুঝতে হবে যে আমরা ইউনিক নাম্বারগুলোকে ডিসপ্লেও করতে পারি। তো একটা অ্যারেতে যে একই ভ্যালু দুইবার লেখা যাবে না তা কিন্তু না। একটা অ্যারেতে আমরা একই ইনপুট একই ভ্যালু দুইবার এন্ট্রি করতে পারি। একটা ওয়ান পজিশনে একটা লাস্ট পজিশনে র্যান্ডমলি আমাদের সেম ভ্যালু একটা অ্যারের বিভিন্ন পজিশনে থাকতে পারে। সেই কনসেপ্টটা মাথায় রেখে এই প্রবলেমটি তৈরি করা হয়েছে যে একটি অ্যারেতে সব মিলে কয়টি ইউনিক নাম্বারস আছে। তা আমরা এই প্রবলেমটি সলভ করার সময় আমরা সলভ করব যে একটা অ্যারেতে যে কয়টি ইউনিক নাম্বারস আছে সেগুলো সে ডিসপ্লে করবে এবং এই অ্যারেতে টোটাল কয়টি ইউনিক নাম্বারস আছে সেই কাউন্টিংটাও সে আউটপুট স্ক্রিনে প্রদর্শন করবে। তো আমরা একটু কোড উইন্ডোতে যাই। ওকে, এখানে কোড উইন্ডোতে আমি একটু ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে প্রোগ্রামের এই অংশটিকে আমি ডিসেবল করতে চাচ্ছি। আমরা জানি যদি আমরা মাল্টিপল লাইন কমেন্টে রাখতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যাকস্ল্যাশ স্টার এবং এন্ডিং এর সময় দিতে হবে স্টার ব্যাকস্ল্যাশ। ওকে, তাহলে এই পুরো অংশটুকু আমরা ডিসেবল করে রাখলাম, কমেন্টে রাখলাম। ওকে, কেন রাখলাম সেটি বুঝাচ্ছি। আমরা প্রথমে যে কাজটি করলাম সেটি হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করলাম include stdio.h। ওকে, এরপরে আমরা মেইন ফাংশন ওপেন করলাম। যেহেতু একটি অ্যারেতে কয়টি ইউনিক নাম্বার আছে, ইউনিক ভ্যালু আছে সেটি আমাদেরকে প্রদর্শন করতে হবে। এজন্য প্রথমে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করলাম। ওকে, এটা ইন্টিজার টাইপের অ্যারে, 5 সেলের একটি অ্যারে। সেখানে আমরা 5টি ভ্যালু ইনিশিয়াল করলাম। এই যে ইনিশিয়ালি 5টি ভ্যালু রাখলাম, এই ভ্যালুটি রাখার সময় আমরা এটাকে র্যান্ডমলি রাখলাম এবং কোনটা ছোট কোনটা বড় এখানে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে রাখা নাই। ওকে, এবং দুটি ভ্যালু আমরা ইচ্ছা করে ডুপ্লিকেট রাখলাম যাতে করে আমরা ইউনিক কাউন্ট করতে পারি। ওকে, তো আমাদের পূর্বের প্রোগ্রামের অভিজ্ঞতা যেটা আছে, আমাদের এই ভিডিও সিরিজে আমরা একটি অ্যারেকে শর্ট করেছি, অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করেছি। তো আমরা জানি একটা অ্যারেকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে গেলে ইনার লুপ এবং আউটার লুপ দুটি লুপ লাগে, দুটি লুপের হেল্প আমাদেরকে নিতে হয়েছিল। ওকে, তো সেই কনসেপ্টে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, আই ফর আউটার লুপ, জে ফর ইনার লুপ। ওকে, এই টি ভেরিয়েবলটিকে আমরা এর আগের প্রোগ্রামও ব্যবহার করেছি টেম্পোরারি ভেরিয়েবল হিসাবে। ওকে, তারপরে ইউ কাউন্ট মানে ইউনিক কাউন্ট হিসাবে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি যার ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রেখেছি। তবে মনে রাখবে যে এই প্রবলেমটি বোঝার আগে তোমাদেরকে অবশ্যই আমাদের সিরিজ থেকে অ্যারে অ্যাসেন্ডিং অর্ডারে এবং অ্যারে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর প্রোগ্রামটি বুঝে আসতে হবে, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। ওকে, এখন আসো এই অংশ প্রোগ্রামটুকু হচ্ছে আমাদের পূর্বের প্রোগ্রাম। আমরা পূর্বে এই প্রোগ্রামটি করেছি যে একটা অ্যারেকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পেরেছি। তো এই প্রোগ্রামটি আমরা কি করেছি, ইউনিক কাউন্ট করতে গেলে একটা অ্যারে শর্টেড অবস্থাতে হচ্ছে ইউনিক কাউন্ট করা উত্তম। মানে প্রোগ্রামটি খুব সহজে এবং কম কমপ্লেক্সিটির মাধ্যমে আমরা সেটা করতে পারবো। এই জন্য আমরা প্রথমে যে কাজটি করেছি এই অ্যারেটিকে শর্টিং করে নিয়েছি, শর্টেড অবস্থায় নিয়েছি। ওকে, অ্যারেটাকে কিভাবে শর্টেড অবস্থায় আসলো তোমরা দেখো, দ্যাট ইজ কল শর্ট অফ অ্যান অ্যারে। আউটার লুপকে আমরা 0 পজিশন থেকে লাস্ট পজিশন পর্যন্ত চিন্তা করেছি যে আমি 4কে সবার সাথে কম্পেয়ার করব, একইভাবে 9কে সবার সাথে কম্পেয়ার করব। ওকে, 4কে যখন সবার সাথে কম্পেয়ার করব, সবাই মানে কি, সবাই মানে হচ্ছে 4 এখন 0 পজিশনে আছে, আমি 1 পজিশন থেকে শুরু করে n-1 পজিশন পর্যন্ত যাব। দ্যাট মিনস n ইকুয়াল টু 5, এর লেন্থ 5, তাহলে n-1 মানে হচ্ছে 0, 4 পজিশন। যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় তাহলে 5 লেন্থের অ্যারের লাস্ট পজিশনটা কি হবে, 4 হবে।
তো 0 থেকে 4 মানে 5। ওকে, তাহলে আমরা i কে প্রথমে i ইকুয়াল টু 0 মানে ফার্স্ট ভ্যালুটাকে টার্গেট করে ইনার লুপের মাধ্যমে i+1 দ্যাট মিনস পরের পজিশন 1 পজিশন থেকে লাস্ট পজিশন পর্যন্ত 4 কে বারবার সবার সাথে কম্পেয়ার করেছি। যদি কোনো কারণে 0 পজিশনের ভ্যালুটি কারো চেয়ে ছোট হয়ে থাকে তাহলে সাথে সাথে আমরা তাদের মধ্যে আদান প্রদান করেছি, মানে সেলের আদান প্রদান করেছি। ফর এক্সাম্পল 4 যেহেতু 9 এর চেয়ে ছোট, তাহলে আমরা সাথে সাথে 9 কে 4 এর জায়গায় এবং 4 কে 9 এর জায়গায় নিয়ে গিয়েছি। এভাবে আমরা যখন আউটার লুপ একবার কাজ করে ফেলে তখন একবার কাজ করে, দ্যাট মিনস আউটার লুপ যখন i ইকুয়াল টু 0 এইস্ট হয় তখন ইনার লুপ i+1 থেকে 4 পর্যন্ত কাজ করে। দেখো i+1 থেকে শুরু করে j লেস দেন ইকুয়াল টু 4, মানে এই লুপটি যতক্ষণ পর্যন্ত j এর মান 4 না হয়েছে ততক্ষণ পর্যন্ত স্যাটিসফাই করে, মানে এই ইফ কন্ডিশনটি ততবার কাজ করে। তাহলে i যখন আরেকবার ইনক্রিমেন্ট করে তাহলে j আবার প্রথম থেকে শুরু হয়। তো তার মানে হচ্ছে যখন আমি i ইকুয়াল টু 0 মানে i এর ভ্যালু 4 প্রথম সেলে আছে, a অফ 0 পজিশনে আছে, তখন যে লুপটি i+1 দ্যাট মিনস 9 থেকে শুরু করে লাস্ট 1 পর্যন্ত ভিজিট করবে। এই 9 এর সাথে কম্পেয়ার করবে, 3 এর সাথে, 3 এর সাথে, 1 এর সাথে কম্পেয়ার করবে। এইভাবে একটি ভ্যালু তার প্রপার পজিশনে আসবে। তাহলে ফর লুপটি আউটার লুপটি একবার ঘুরলে একটি ভ্যালু প্রপার পজিশনে আসবে, আরেকবার ঘুরলে আরেকটি ভ্যালু প্রপার পজিশনে আসবে, হোক সেটা 1 অথবা 3, বাট দ্বিতীয় পজিশনে দ্বিতীয় ভ্যালুটি আসবে, তৃতীয় পজিশনে তৃতীয় মিনিমাম ভ্যালুটি আসবে, মানে থার্ড লোয়েস্ট ভ্যালুটি আসবে, চতুর্থ পজিশনে ফোর্থ লোয়েস্ট ভ্যালুটি আসবে, পঞ্চম পজিশনে ফিফথ লোয়েস্ট ভ্যালুটি আসবে। মানে সবাই সবার অবস্থান নির্ণয় করবে। কিভাবে নির্ণয় করবে? এই ইনার লুপ এবং আউটার লুপের অ্যালগরিদমটি খুব সূক্ষ্মভাবে তোমরা আবার নতুন করে স্টাডি করবে, তাহলে বুঝতে পারবে। ওকে, এখন এই অংশটুকুর আমি এক্সপ্লেনেশনে যেতে চাচ্ছি না। এই অংশটুকু যে আমাদের এই অ্যারেটাকে শর্টিং করে ফেললো অ্যাসেন্ডিং অর্ডারে, তার প্রমাণ হিসাবে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করে দেখতে পারি। কিভাবে? যদি আমরা এই ফর লুপটি পরিচালনা করি যে আই লুপের 0 লোকেশন থেকে তুমি 4th ইন্ডেক্স পর্যন্ত যাও, মানে 0 থেকে 4th ইন্ডেক্স পর্যন্ত যাও এবং বর্তমানে অ্যারেটি কি পজিশনে আছে সেটি প্রিন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা শর্টিং হয়েছে কিনা। তাহলে আমি এখানে আবার কমেন্ট দিয়ে রাখছি \***. ওকে, তাহলে এই লুপটি আমরা কেন দিলাম? এই লুপটি আমরা দিলাম যে এই ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন, সেটি printf %d a of i, মানে এই অ্যারের i ইন্ডেক্সে যতগুলো ভ্যালু আছে সে সবগুলো প্রিন্ট করবে। তারপরে একটা printf \n দেওয়া হয়েছে একটা নিউ লাইন ক্রিয়েট করার জন্য, যেটা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, আমি এটাকে কমেন্টে রাখলাম। ওকে, এখন কম্পাইল এন্ড রান করে দেখো, অ্যারেটি শর্টেড অবস্থায় দেখা যাচ্ছে ইন অ্যাসেন্ডিং অর্ডার, 1, তারপরে 3, 3, তারপরে 4, তারপরে 9। ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল অ্যারেটা কি ছিল? 4, 9, 3, 3, 1। অ্যারেটা শর্টেড হয়েছে 1, 3, 3, 4, 9। ওকে, আমি আশা করছি যে তোমরা এটা যে শর্টেড হয়েছে এই পর্যন্ত একমত আছো। আর এই ইনার লুপ আর আউটার লুপটাকে যদি আবার বুঝতে চাও তাহলে তোমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালে অ্যারে অ্যাসেন্ডিং এবং অ্যারে ডিসেন্ডিং এর ভিডিওটি আবার দেখে নিবে। এখন আসো যে আমরা কোন টেকনোলজির মাধ্যমে ইউনিক কাউন্ট করলাম। ওকে, আমি প্রিন্টএফটাকে এনেবল করে দিচ্ছি যাতে করে কার্সারটা নিচে লাইনে আসতে পারে, যাতে একটা নিউ লাইন ক্রিয়েট হয়। এটা আমাদের অংশটুকু ইউনিক কাউন্টের অংশ। আমি কমেন্ট তুলে দিচ্ছি। ওকে, এখন এখানে আসো, সেটা হচ্ছে আমরা এখানে যে নিতে পারতাম, আই নিতে পারতাম, যে কোনো ভেরিয়েবলই নিতে পারতাম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের অ্যারেটি 5 সেলের অ্যারে, সেহেতু আমরা 0 থেকে 4 পর্যন্ত ভিজিট করবার প্ল্যান করেছি। দ্যাট মিনস j ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু j, এবং এই লুপটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত j এর মান 4 না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটি চলতে থাকবে। দ্যাট মিনস 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, তো অ্যারে লুপের
মানে ফর লুপের নিয়ম অনুযায়ী এই ইনিশিয়াল ব্লকে তো একবারই আসবে j ইকুয়াল টু 0। তো j ইকুয়াল টু 0 দেখো এটা একবারই আসবে, তার মানে হচ্ছে আমরা ইচ্ছা করলে এখানে এটা নাও লিখতে পারতাম, আমরা উপরে যে এভাবে j ইকুয়াল টু 0 লিখে রাখতে পারতাম, তারপর একই কাজ করবে। মানে এই ফর লুপের যে তিনটি পার্ট, প্রথম পার্টি ইনিশিয়ালাইজেশন, মিডলের পার্টটি হচ্ছে কন্ডিশন, তারপরে পার্টি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজে ব্যবহার করা হয়। আমরা কিন্তু সবসময় তিনটি পার্টে কোনো কিছু লিখতে বাধ্য না। এই যে দেখো আমি ইনিশিয়ালাইজেশনটা উপরে করেছি, তার মানে কি, তার মানে লুপের মধ্যে এখানে ঢুকলেও এখানে একবারই ঢুকে j ইকুয়াল টু 0। তো জের মানটা যেহেতু আমি উপরে লিখে রেখেছি ইনিশিয়াল ভ্যালুটা, তার মানে ভিতরে না পেলেও তার কোনো প্রবলেম নাই, সেখানে চেক করে দেখবে 0 লেস দেন ইকুয়াল টু 4 কিনা। যদি 0 লেস দেন ইকুয়াল টু 4 হয়ে থাকে তাহলে সে ইনার লুপে ভিতরে প্রবেশ করবে, দ্যাট মিনস লুপের ভিতরে প্রবেশ করবে। তো এখানে একটি লুপ দিয়েই আমরা অ্যারেটাকে ইউনিক কাউন্ট করতে পারছি এবং অ্যারের ইউনিক ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারছি, কারণ অ্যারেটি শর্টেড অবস্থায় আছে, তা নাহলে এখানে কমপ্লেক্সিটি লেভেল বেড়ে যেত। এখন আসো প্রথমে j ইকুয়াল টু 0, তা আমরা একটু এক্সপ্লেনেশন উইন্ডোতে যাই। আমরা আমাদের টার্গেট হচ্ছে এই ইউনিক ভ্যালুতে নিয়ে চলে আসা, একটা 3 কমে যাবে এবং টোটাল কাউন্ট 4 দেখাবে। তো এখন আসো j ইকুয়াল টু 0, যখন j এর মান 0 তখন কি ঘটনাটা ঘটছে। তো যখন j এর মান 0, দ্যাট মিন 0 লেস দেন ইকুয়াল টু 4, এই কন্ডিশনটি ট্রু, তখন সে ভিতরে আসছে। আসার পরে ইফ কন্ডিশনকে ফেস করতেছে। ইফ কে বলা হয়েছে a of 0 not equal to a of 0 plus 1, that means a of 0 not equal to a of 1। a of 0 তে কে আছে, a of 0 পজিশনে কে আছে আর a 1 পজিশনে কে আছে, একটু তাকিয়ে দেখো। 0 পজিশনে আছে হচ্ছে 1 শর্টেড করার পরে, এবং 3 আছে হচ্ছে 1 পজিশনে। তাহলে a of j মানে a of j, তাকিয়ে দেখো এখানে আমি কোডটা লিখে রেখেছি, a of j মানে a of 0 পজিশন নট ইকুয়াল টু a of 0 প্লাস 1 মানে a of 1 পজিশন। দেখো কোডটাকে আরো সুন্দরভাবে দেখো, এটা এক্সপ্লেন করে রাখা আছে, দ্যাট মিনস a of 0 নট ইকুয়াল টু a of 1। অ্যারের যদি ইন্ডেক্স ধরে ডাকা হয় তার মানে ভ্যালুটি আসে, তাহলে a of 0 পজিশনে আছে 1 এবং 1 পজিশনে আছে 3, তার মানে আমি বলতে চাচ্ছি 1 নট ইকুয়াল টু 3। কথাটি ট্রু কিনা, অবশ্যই ট্রু। 1 নট ইকুয়াল টু 3, এই যে 1 নট ইকুয়াল টু 3, তাহলে ট্রু। যদি ট্রু হয় তাহলে আমরা কি কাজ করেছি কোডের মধ্যে, ট্রু হলে আমরা ইউনিক কাউন্ট করেছি, ইউ কাউন্ট প্লাস প্লাস, মানে ইনিশিয়াল ভ্যালু ছিল 0, এটা হয়ে গেল 1, এক বেড়ে গেল, এবং সাথে সাথে আমরা এই ভ্যালুটিকে প্রিন্টও করেছি। কোন ভ্যালুটিকে, যেটা যে পজিশনে আছে, নট জে প্লাস 1, তাহলে একটি ভ্যালু প্রিন্ট হয়ে গেল। এরপরে দেখো লুপের কাছে চলে আসছে, লুপের ইন পজিশনে চলে আসছে। তো লুপের যখন ইন পজিশনে চলে আসছে তখন কোথায় যায়, এই যে ইনক্রিমেন্ট পার্টে যায় অথবা ডিক্রিমেন্ট পার্টে যায়। ইনক্রিমেন্ট পার্টে গেল, যার পরে জে প্লাস প্লাস হলো, ওকে। তারপরে জে এর মান ছিল 0, তাহলে এখন জে এর মান কত হবে, প্লাস প্লাসে 1 হবে। তাহলে দেখো 1 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, তাহলে ভিতরে প্রবেশ করবে। তাহলে ভিতরে প্রবেশ করলে কি হচ্ছে দেখো, জে প্লাস প্লাস হয়ে এই ব্লকটাতে আসছে, দ্যাট মিনস a of 1 not equal to a of 2। তাহলে a of 1 পজিশনে কি আছে 3, আবার a of 2 পজিশনে কি আছে 3। এদিকে তাকিয়ে দেখো, উপরে আমাদের শর্টের এর দিকে তাকিয়ে দেখো, a of 1 পজিশনেও 3 আছে, a of 2 পজিশনেও 3 আছে। এখন কি ঘটনাটা কি ঘটলো, 3 নট ইকুয়াল টু 3, কন্ডিশনটি কিন্তু ফলস, মানে কথাটি সত্যি না, দুটি একই, ফলস। যদি ফলস হয়ে থাকে তাহলে আমাদের প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী, যেহেতু ইফ কন্ডিশনটি ফলস হয়েছে তার মানে সে ভিতরে প্রবেশ করতে পারবে না। সো এই দুটি লাইন কোনো কাজ করলো না, সো ইউনিক কাউন্টও বাড়লো না এবং আমি কোনো ভ্যালুকেও প্রিন্ট করলাম না। সো আবার আমার লুপের ইন পজিশন এসেছে, আমি আবার জে প্লাস প্লাস করলাম, তাহলে জে এর মান বেড়ে গেল, ওকে। জে এর মান বেড়ে যাওয়ার পরে জে ইকুয়াল টু 2 হয়ে গেল, ওকে। জে ইকুয়াল টু 2 হয়ে গেল, তারপরে এ অফ জে মানে এ অফ 2 নট ইকুয়াল টু এ অফ 3, এখন এই জায়গায় চলে এসেছি আমরা। তাহলে দেখো এ অফ 2 পজিশনে, এটা 0 পজিশন, এটা 1, এটা 2, ওকে। তার মানে আমরা এই অবস্থানে আছি যেখানে আমি সিলেক্ট করলাম। তাহলে 3 নট ইকুয়াল টু 4, তো এই কথাটা ট্রু, সো ট্রু হয়েছে। যখন এটা ট্রু হয়েছে তখন আসো আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি, কাউন্ট বেড়ে দিলাম এবং সাথে সাথে প্রিন্ট করে ফেললাম জে এর মানটাকে, ওকে। তো জে এর মানটাকে যদি প্রিন্ট করি তো জে তে কে আছে দেখো, জে ইকুয়াল টু যখন 2,
তাহলে আমরা প্রিন্ট করছি কাকে? আমরা 3 কে প্রিন্ট করছি, এই 3 টাকে প্রিন্ট করলাম। ওকে, এরপরে আসো যে প্লাস প্লাস হয়েছে, যেগুলো 2 হয়েছে, তা যেগুলো যখন 2 হয়েছে, সরি এখানে যে 0 1 2, এখানে যেগুলো 3। ওকে ফাইন, এখানে যেগুলো 3 হয়েছে, আমরা এখানে এই মানটাকে আমি কপি করে এখানে রেখে দিচ্ছি। ওকে ফাইন, যেগুলো 3 হয়েছে, তাহলে a of 3 not equal to a of 4 হবে। ওকে, তাহলে এদিকে তাকিয়ে দেখো 3 পজিশন কোনটা? 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, দ্যাট মিন 4 নট ইকুয়াল টু 9। কন্ডিশনটি ট্রু, এটা সেম না। সাথে সাথে আমার ইফ কন্ডিশনের ভিতরে প্রবেশ করেছে, ইউ কাউন্ট প্লাস প্লাস হয়েছে এবং প্রিন্টএফ হয়েছে এ অফ জে পজিশনের ভ্যালুটি। এ অফ জে পজিশনে কে আছে তাকিয়ে দেখো, এ অফ জে এর মান 3, দ্যাট মিনস 0 1 2 3, এই 4 প্রিন্ট হয়েছে। 4 তো প্রিন্ট হবে, 4 কিন্তু ইউনিক ভ্যালু, 4 কিন্তু আরেকটাও নাই, তাহলে প্রিন্ট হওয়াটা যুক্তিসঙ্গত। এরপরে আমি এই ভ্যালুটাকে কপি করে একটু সামনে নিয়ে আসতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, জে এর মান প্লাস প্লাসে 4 হয়েছে, তাহলে 4 পজিশন নট ইকুয়াল টু 5 পজিশন, তাহলে এটা 0 1 2 3 4, 4 পজিশন কোনটা? 5 সেলের অ্যারে হলে লাস্ট পজিশনটাই 4 হয়, তাহলে কম্পেয়ার করছে 5 পজিশন, দেয়ার ইজ নো 5 পজিশন, মানে নাল। সো এটা অবশ্যই নট ইকুয়াল টু হবে, কারণ তো ওখানে তো কিছুই নাই, তাহলে ট্রু। তার মানে 9টা ইউনিক হিসেবে প্রমাণিত হচ্ছে। এখন আসো, তাহলে টোটাল ইউনিক হলো 4টা ভ্যালু ইউনিক এবং আমাদের ইউনিক কাউন্টও 4 চলে আসলো। ঠিক এইটা হওয়ার সময় কিভাবে অ্যারের মধ্যে ভ্যালুগুলো নিজেদের মধ্যে পরিবর্তিত হলো? দ্যাট মিনস এই অ্যারেটা ফার্স্ট পজিশন ছিল, লুকস ছিল এটা, সেকেন্ড লুকস, থার্ড লুকস, ফোর্থ লুকস, ফিফথ লুকস, মানে এর এর মধ্যে কিভাবে ভ্যালুগুলো এক্সচেঞ্জ হলো এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখব। দেখো when j equal to 0, ওকে, তাহলে এটা তো আমাদের ইফ কন্ডিশনের মধ্যে আছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, আমরা ট্রু ফলসটা কিন্তু আগে বুঝে নিয়েছি। তো when j equal to 0, আমি এখানে আমরা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। তো যখন যখন j এর মান 0 হচ্ছে, 1 নট ইকুয়াল টু 3 হচ্ছে, মানে ট্রু হচ্ছে। তো যখন 1 নট ইকুয়াল টু 3 হচ্ছে, ট্রু হচ্ছে, তখন আমরা অ্যাকচুয়ালি কি কাজ করছি? আমরা তাকিয়ে দেখো কি কাজ করছি। আমাদের কোডের মধ্যে আমরা যেটা লিখেছি, জাস্ট ইউ কাউন্ট করেছি আর জি এর মানটাকে প্রিন্ট করেছি। তো এখানে 0 পজিশনে আছে 1 এবং 1 পজিশনে আছে 3। ওকে, তাহলে দেখো 0 পজিশনে আছে 1 আর 1 পজিশনে আছে 3। এদিকে তাকিয়ে দেখো, এটা 1 আর এটা 3। তাহলে যেহেতু এটা নট ইকুয়াল টু, কন্ডিশনটা ট্রু, তার মানে আমরা ইউ কাউন্ট প্লাস প্লাস করেছি। তাহলে ইউ কাউন্ট আমাদের স্টার্ট হয়েছে, ইউ কাউন্ট, সরি, ইউ কাউন্ট প্লাস প্লাস করেছি। কারণ যদি প্লাস প্লাস করি তাহলে এটা মান কত দাঁড়াচ্ছে? 1, তার মানে একটা ইউনিক ভ্যালু পেলাম। আর খুবই সহজে আমরা যদি এই যে টার্গেট 1 করতে চাই, তাহলে আমরা যদি এ অফ জে কে প্রিন্ট করি, তাকে দেখো এ অফ জে থেকে আছে এ অফ জে, জে এর মান এখন 0, তাহলে আমরা যদি প্রিন্ট করতে চাই এ অফ জে, দ্যাট মিনস কে প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। দ্যাট মিনস এই 1টা আমরা এখানে পেলাম, একটা 1 প্রিন্ট করলাম। ওকে ওকে, এটা আমি বক্সের মধ্যে রাখলাম বোঝার সুবিধার জন্য। এখন এখানে আসো, যে প্লাস প্লাস হয়েছে, লুপটা একবার এক্সিকিউট হয়েছে, ফাইন জে ইকুয়াল টু 1, তাহলে এই পজিশনে জে ইকুয়াল টু 1 মানে কি? এই জে এর মান 1 আর এটা 1 প্লাস 1 2। ঠিক একইভাবে 1 পজিশনের সাথে 2 পজিশন নট ইকুয়াল টু, মানে 3 নট ইকুয়াল টু 3। এখন দেখো 3 নট ইকুয়াল টু 3 কি? এটা হচ্ছে 1 পজিশন আর এটা হচ্ছে 2 পজিশন, তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এই দুটার মধ্যে যখন কম্পেয়ার করা হচ্ছে, ফলস হয়েছে। ফলস হলে তো ইফের ভিতরে প্রবেশ করছে না, দ্যাট মিনস ইউ কাউন্ট, COUNT, ইউ কাউন্ট আনচেঞ্জড রয়ে গেল, মানে ইউ কাউন্টের মান 1ই রয়ে গেল। ঠিক আছে, আর এই প্রিন্টেড অ্যারেটাও ঠিক এই 1 এই অবস্থাতে রয়ে গেল, নতুন কোনো সংখ্যা প্রিন্ট হলো না। ওকে,
এখন দেখো j ইকুয়াল টু 2, j প্লাস প্লাস হয়ে j ইকুয়াল টু 2 হয়েছে। তাহলে a অফ 2 নট ইকুয়াল টু 3, এর মানে কি 3 নট ইকুয়াল টু 4 মানে ট্রু। তাহলে a অফ 2 পজিশনে কি আছে 0 1 2, মানে এই ভ্যালুটি আছে, আমি ঠিক বরাবর দিচ্ছি, এই ভ্যালুটি আছে এবং এই 4 এই ভ্যালুটি আছে। তাহলে এই দুটো যেহেতু নট ইকুয়াল টু হয়ে গেল, মানে এইটা সমান না, তাহলে অবশ্যই আমাদের ইফ কন্ডিশন স্যাটিসফাই করছে, ভিতরে প্রবেশ করছে। তাহলে ইউ কাউন্ট যে আমাদের ভেরিয়েবলটি সেটি ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে ইউ কাউন্টের মান 1 ছিল, এখন হয়ে গেল 2, এবং আমাদের এর ভ্যালুটি প্রিন্ট হবে। তাহলে আগে 1 প্রিন্টেড অবস্থায় ছিল, এখন তার পাশে আমরা প্রিন্ট করছি কাকে, এ অফ যে পজিশনে যে আছে। তাহলে যে পজিশনে কে আছে এখানে ভালো করে দেখো, জের মান 2, এটা তো জে প্লাস 1, জের মান হচ্ছে 2। উপর দিকে তাকিয়ে দেখো, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, মানে এটা 0, এটা 1, এটা 2, তার মানে এই তিনটা, এই 3, এই তিনটা প্রিন্ট হবে, 2 পজিশন এটা প্রিন্ট হবে। তাহলে এখানে প্রিন্ট হয়ে গেল 3। ওকে, তারপর জে প্লাস প্লাস হচ্ছে, জের মান হয়ে গেল 3। তাহলে এ অফ 3 পজিশনের সাথে আমরা কম্পেয়ার করছি এ অফ 4 পজিশন। তাহলে 4 নট ইকুয়াল টু 9। ওকে, দ্যাট মিনস এই 4 এর সাথে আমরা কম্পেয়ার করছি এই 9 এর এই পজিশন, মানে এটা এটার জন্য আর এটা এটার জন্য। ওকে, তাহলে এই দুইটা ভ্যালু কম্পেয়ার করতে আমরা দেখছি এটা নট ইকুয়াল টু, এটা মানে ট্রু হয়েছে। তার মানে ইউ কাউন্ট, যেমন যে ভেরিয়েবলটি ইউ কাউন্ট প্লাস প্লাস হচ্ছে। তো ইউ কাউন্ট যদি প্লাস প্লাস হয় তাহলে অবশ্যই ইউ কাউন্ট প্লাস প্লাস, আগে ছিল 2, এবার হয়ে গেল 3। আর আমাদের এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, আগে 1 প্রিন্টেড অবস্থায় ছিল, 3 প্রিন্টেড অবস্থায় ছিল, এখন এ অফ জে প্রিন্ট হবে। তাহলে এ অফ জেতে কে আছে আমরা একটু খেয়াল করে দেখি, জে 3 পজিশনে। তাহলে এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, 3 পজিশন আছে 4। সো এখানে 4 প্রিন্ট হচ্ছে, 4 প্রিন্ট হচ্ছে। ওকে, তারপরে জে প্লাস প্লাস হচ্ছে জে ইকুয়াল টু 4। ওকে, এ অফ 4 পজিশনের সাথে এ অফ 5 পজিশন, এ অফ 4 পজিশন হচ্ছে 9, এটি 5 পজিশন এখানে মানে এমটি, মানে এর বাইরে, এটা নাল, এখানে কোনো কিছু নাই। সো আলটিমেটলি কন্ডিশনটি স্যাটিসফাই করছে না, সো এটা অবশ্যই নট ইকাল টু ট্রু, মানে এখানে তো কিছু নাই, নাল ভ্যালু। সো 9 নট ইকাল টু নাল, সো ট্রু। এখন যেহেতু এটা ট্রু হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ইউ কাউন্ট ভেরিয়েবলটি কাজ করবে অবশ্যই। তাহলে আমরা ইউ কাউন্ট প্লাস প্লাস, দ্যাট মিনস ইউ কাউন্টের আগের মান ছিল 3, এখন হয়ে গেল 4, এবং আমাদের যে নতুন আরেকটি ভ্যালু প্রিন্ট হবে, আগে ছিল 1, তারপর প্রিন্ট হয়েছিল 3, তারপর প্রিন্ট হয়েছিল 4। দেখো এখন প্রিন্ট হবে এই অফ জে পজিশন, যে মান তো 4। তাহলে এদিকে তাকিয়ে দেখো, এর দিকে প্রথমটি 0, তারপরে 1 পজিশন, তারপরে 2 পজিশন, তারপরে 3 পজিশন, তারপরে 4, তাহলে 4 পজিশনে কি আছে 9 আছে। সো আমাদের এখানে প্রিন্ট হবে 9। তাহলে সর্বশেষে আমাদের প্রিন্টেড ফরম্যাটটা দেখাবে এভাবে, 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 9। ওকে, তাহলে এদিকে তাকিয়ে দেখো, আমাদের টার্গেট 1 3 4 9 এটা পূরণ হয়েছে, এবং কাউন্টের মান দেখো কত আসছে, 4 আসছে। সো কাউন্টের মান 4 আসছে, মানে আমাদের আরেকটি টার্গেটও পূরণ হয়েছে, কাউন্টের মান দেখো 4। সো এটিও স্যাটিসফাই হয়েছে। সো এখানে 4, এটিও ঠিক হয়েছে। সো এভাবে এই অ্যারেটি ইউনিক ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারছি, যে কয়টি ভ্যালু ইউনিক ছিল, 1 3 4 9, 3 দুইবার ছিল, একটা 3 কে আমরা বাদ দিয়েছি, এবং টোটাল ইউনিক কাউন্ট করেছি আমরা 4। সো আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো, এবং এই প্রোগ্রামের এই অংশটি বোঝার জন্য তোমাদেরকে আমি ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি। আমাদের চ্যানেলে তোমরা এই ভিডিওটিতে যাবে, সেটা শর্ট অ্যান্ড অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার ইউজিং সি প্রোগ্রামিং, এই ভিডিওটিতে যাবে। এই ভিডিওটিতে গেলে তোমরা যে কাজটি করতে পারবে সেটি হচ্ছে যে বুঝতে পারবে যে
একটা অ্যারে কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে এসেছে, এখানে যে ফর লুপ, আই লুপটি আছে, যে লুপটি আছে, এটার এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে। যে এক্সপ্লেনেশনটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা অ্যারের ভ্যালুগুলো তার পজিশনটাকে চেঞ্জ করে। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে তোমরা সেটা কমেন্ট করবে, কিংবা ডেসক্রিপশনে লেখা যে ইমেল অ্যাড্রেসটি আছে সেইটিতে যদি তোমরা রিপ্লাই করো তাহলে তোমরা সেই ইমেল অ্যাড্রেসে তোমরা এক্সপ্লেনেশন ভিডিওটি পেয়ে যাবে।